কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আর আড্ডা জংশনে আজ আমরা উপস্থিত হয়েছি এমন একজন গুণী মানুষকে নিয়ে, যিনি একজন বিশিষ্ট সমাজসেবী, যিনি একাধারে একজন বিশিষ্ট লেখিকা এবং যিনি অনেক কিছু কাজের মধ্যে যুক্ত রয়েছে। ওনার কাছ থেকে শুনে নেব ওনার কথা। এবং আমার সঙ্গে রয়েছেন আরও একজন সঞ্চালিকা। আসুন ওনার কাছে চলে যাই। নমস্কার, আমি দেবশ্রী। আপনারা দেখছেন আপনাদের অতি মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। আজকে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট অতিথি হিসাবে শ্রীমতী পদ্মিনী দত্ত শর্মাকে। উনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং লেখিকা এবং সমাজের ভিন্ন ধরনের সেবার মধ্যে দিয়ে উনি যুক্ত। একটু আগে শামসেদ্দাই সেটা বলছিলেন, তো ওনার সাথে আমরা আজকে একটু আলাপচারিতায় চলে যাচ্ছি। নমস্কার দিদি, আপনাকে স্বাগত আমাদের এই আড্ডা জংশনের অনুষ্ঠানে আসার জন্য। আরও একটা কথা বলি, উনি কিন্তু থাকেন সুদূর ওয়াশিংটনে। যখন কলকাতায় আসেন তখন কিন্তু চ্যানেল ভিশনে আসতে উনি একদমই ভোলেন না। তো দিদি, আপনি যে সমাজসেবিকা হিসাবে কাজ করছেন, সমাজের কিছু কিছু ব্যাপার নিয়ে ভাবছেন, তো আজকে আপনি আমাদের কাছে কোন বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইছেন? না, আসলে আমি তো নানান ধরনের সংস্থার সঙ্গে আমি যুক্ত আছি। তো আমি LGBTQ কমিউনিটির, আমি এখানকার হিউম্যান রাইটসের একটা উইংয়ের আমি প্রেসিডেন্ট। আমি ওয়াশিংটনেও একই কাজ করে থাকি। আচ্ছা, আমার মনে হয়েছে যে এই যে একটা সম্প্রদায়, এদেরকে যে আমরা একটা তকমা দিয়ে রেখেছি যে এরা আলাদা, অ্যাজ ইফ যেন এরা আমাদের পার্ট নয়, যেন এরা মার্স থেকে এসেছে। LGBTQ কমিউনিটি অনেকেই এখনও জানেন না ব্যাপারটা কি, এবং ধারণাও নেই। অনেকেরই ধারণা যে LGBTQ কমিউনিটির লোকেরা, যাদেরকে আমরা লেসবিয়ান, গে, মানে অনেক সময় ঠাট্টা করে তাদেরকে ছক্কা টক্কা বলে থাকি, এটা একবারও ভাবি না যে তাদের মনের উপরে এটার কীরকম প্রভাব পড়তে পারে। তাদেরকে একটু বলি যে এই ওরিয়েন্টেশনটা কিন্তু ওপর থেকে হয়ে এসছে। এটা কিন্তু ওরা কোনো পাবলিসিটি পাওয়ার জন্য বা অ্যাটেনশন নেওয়ার জন্য এরা করছে না। তো কাউকে হার্ট করার আগে আমি এটাই বলতে চাইছি যে কাউকে কষ্ট দিয়ে কথা বলার আগে, আপনারা তো সবাই মোটামুটি শিক্ষিত মানে কিন্তু বড় বড় ডিগ্রি পাওয়া নয়। শিক্ষিত মানে হচ্ছে প্রকৃত অর্থে আপনাদের মানুষের প্রতি, যেখানে মান এবং হুঁশ যার আছে সেই তো মানুষ। অনেককেই দেখি যেখানে যারা মানে 4 legged অ্যানিমালস, তাদের প্রতিও তাদের ভীষণ ভালোবাসা, তাদের রাস্তায় গিয়ে খাওয়াচ্ছেন, এগুলো দেখে খুব ভালো লাগে। কিন্তু এইটা দেখে ততোধিক খারাপ লাগে যে মানুষকেই তারা অগ্রাহ্য করছেন এবং খুব নিচু চোখে দেখা হয় LGBTQ কমিউনিটির লোকেদের, এবং তাদেরকে ছক্কা বলে সম্বোধন করা হয়। তো এইটাতে আমি কাজ করছি যাতে মানুষের মন থেকে ওদের যে ভুল ধারণাটা, সেটা যদি কোনোভাবে ক্লিয়ার করে দেওয়া যায়। আচ্ছা, আমি তো শুনেছি, শামসেদ্দার কাছে শুনছিলাম যে আপনি বোধহয় বাচ্চাদের ব্যাপারেও কিছু ইনভলভ আছেন। মানে আজকের বাচ্চাদের যে মানসিকতা, মানে তারা প্রচণ্ড কি বলবো, রোবটের মতন একটা দিন, সত্যি দিন কাটাচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের পড়াশুনোর চাপ, তাদের এত বেশি কম্পিটিশন এসে গেছে, আমরাও ছোট ছিলাম। সেই ব্যাপারেও আপনি কাজ করছেন শুনেছি। তো সেটা নিয়ে আপনি মানে কি ভাবছেন যে আজকের, আমি সরাসরি তাহলে প্রশ্নতেই চলে যাই কি? সরাসরি প্রশ্নতে আসি। হ্যাঁ, যে আজকের বাচ্চাদের কি, তাদের ভেতরে কি কোনো ইমোশন নেই, বা বাচ্চারা প্রচন্ড অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে, মানে এটা আমার চাই তো চাই, ওটা প্রশ্নটা দিতেই যদি আমরা একটু হবে? অন্যরকম ভাবে করি, প্রত্যেক মা বাবার কিন্তু তাদের বাচ্চাদের কাছে অভিযোগ, এই অভিযোগের কারণটা কি, এটা আমরা জানতে চাইছি। বাচ্চাদের ব্যাপারে মা বাবার যেরকম অভিযোগ, ঠিক সেরকম বাচ্চাদেরও কিন্তু মা বাবার ব্যাপারে সাংঘাতিক অভিযোগ আছে। আমি এটার উপর একটা বই লিখেছি, সেটা হচ্ছে হাউ টু বিকাম বেস্ট প্যারেন্টস। সেখানে আমি জাস্ট ইমাজিন করে কিছু লিখিনি। সেখানে আমি 500টা বাচ্চা
তাদের পেরেন্টস 3 বছর লেগেছে বইটা লিখতে। আমি যথেষ্ট রিসার্চ করেছি, করে বাচ্চাদের সাথে আমি কথা বলে আমি চ্যাপ্টার ওয়াইজ ওদের যে অবজারভেশন, ওদের যে মনোভাব সেগুলো তুলে ধরেছি। এখানে একটা ইনসিডেন্ট বলি। আমার বাড়িতে যখন আমি ইন্ডিয়াতে আসি, কলকাতাতে, আমার বাড়ির সামনে বিশাল বড় একটা বাগান আছে। আচ্ছা, এই বাগানে হঠাৎ করে একদিন একটা বাচ্চা খেলতে এলো আমার সাথে। তো তারপরে বাচ্চাটার প্রতি আমার একটা নেশার মতন হয়ে গেল। যখনই আসতো আমি ওর সাথে খেলতাম। হঠাৎ করে বাচ্চাটা একদিন আসা বন্ধ করে দিল। যখন আসা বন্ধ করে দিল, আমি তোর বাড়ি চিনি না, আমি ওর খোঁজ খবর নিতে পারছি না, কিন্তু আমার মনটা খুব হু হু করছে যে বাচ্চাটা আসা কেন বন্ধ করে দিল, ওকে শরীর খারাপ অসুস্থ। কিছুদিন পরে বাচ্চাটা যখন এলো, মানে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি তোমাকে ভীষণ মিস করেছি, তুমি কেন এতদিন আসোনি, তোমার শরীর ঠিক ছিল তো? তখন আমাকে বললো, আন্টি তুমি বিশ্বাস করো আমি ভীষণ টেনশনে ছিলাম। 5 years old, 5 বছরের বাচ্চা টেনশন বলছে, 5 বছরের বাচ্চা, মাত্র 5 বছরের একটা মাত্র বাচ্চা। 5 বছরের বাচ্চা, সে ওয়ার্ডটা ইউজ করছে যে আমি খুব টেনশনে ছিলাম আন্টি, তাই আসতে পারিনি। কেন টেনশন? সেটা হচ্ছে পেরেন্টস টিচার্স মিট ছিল আমাদের স্কুলে, কিন্তু জানো তো আন্টি, আমার বাবা মার তো গাড়ি নেই, খুব গরিব, আর তারপরে আমার মা সাজতে টাজতে জানে না, ইংলিশও বলতে জানে না, তো অন্য আমার ফ্রেন্ডসদের কাছে আমার খুব ফেস লস হয়ে যাবে এটাই আমি ভাবছিলাম। তো সেই কারণে যাই হোক কোনোভাবে ব্যাপারটা উতরে গেছে। আমি যখন বাচ্চাটিকে পাল্টা প্রশ্ন করলাম যে বাবা মার সম্বন্ধে এরকম ধারণা পোষণ করতে নেই, তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, তোমাকে কত ভালোবাসে তোমার বাবা মা, তখন আমাকে বললো যে তুমি আমাকে বলছো যে তুলনা করতে নেই, আমার বাবা মা তো সারাক্ষণ আমাকে সাথে তুলনা করে আমার অন্য ফ্রেন্ডসদের। আমার বাবা মা তো সারাক্ষণই বলছে তোমাকে ওর মতন, তোমাকে রাজীবের মতন হতে হবে, তোমাকে সৌরভের মতন হতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তোমাকে ফার্স্ট হতেই হবে, তোমাকে গিটার শিখতে হবে, ক্যারাটে শিখতে হবে, সুইমিং শিখতে হবে। আন্টি আমি কত কিছু শিখবো। তো এই যে তুমি আমাকে বলছো তুমি বাবা মা হচ্ছে বেস্ট, আমার বাবা মা আমার কাছে বেস্ট হওয়া উচিত, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই গুছিয়ে বলছে কিন্তু বাচ্চাটা, মানে 5 বছরের বাচ্চা এত গুছিয়ে সুন্দর করে, এবং সে মানে দীর্ঘ মানে খুব মানে ব্রিদিং মানে হাই ওয়েতে মানে সে ফ্রিকোয়েন্সিতে ব্রিদিং করছে, হাঁপি হাঁপি আমাকে বলছে তুমি তো আমাকে তুলনা করতে বারণ করছো, কিন্তু এটা তো ওরাই আমাকে শিখিয়েছে, ওরা তো সব সময়তেই আমাকে আমার ফ্রেন্ডসদের সাথে তুলনা করে। তাই আমিও তো মনে করি যে আমায় তো আমার বাবাকে আমি বলেছি যে তুমি কি ছোটবেলায় ভালো রেজাল্ট করতে না, তুমি একটা গাড়ি কিনতে পারোনি, আমি কি কিছু ভুল বলেছি আন্টি? কথায় বলে না চ্যারিটি বিগিনস ফ্রম হোম, সেই অবস্থা হয়ে তাহলে গেছে। আমার মানে প্রশ্ন হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে প্রত্যেকটা বাবা মার, এবং আমিও আমার কাছেও, আমি একটা রিসেন্টলি একটা ন্যাশনাল এডুকেশন ফোরাম আমি অ্যাটেন্ড করলাম, সেখানে প্রচুর পেরেন্টস আমাকে ঘিরে ধরেছে এবং সবারই একটাই প্রশ্ন যে আজকালকার বাচ্চারা ভীষণ অ্যাডামেন্ট, ভীষণ একরোখা, ভীষণ জেদি, ভীষণ ডিমান্ডিং, কথা শোনে না, তাদের নিজেদের স্পেস দরকার হয়, আমরা এরকম ছিলাম না। তখন আমি ওদেরকে বললাম তাহলে আপনারা কিরকম ছিলেন? ভীষণ বাধ্য ছিলেন? আমি তো শুনলাম যে আপনি আপনার যে টিউটার তাকে পালিয়ে আপনি বিয়ে করেছেন, এই ইনফরমেশনটা আছে আমার কাছে। তো তাহলে আমার মনে হয় না আপনার বাবা মার সেখানে মত ছিল, অ্যাপ্রুভাল ছিল। এবং আমি যদি আপনার বাবা মার সাথে কথা বলার সুযোগ পাই, আমি শিওর ওরাও কিন্তু, আপনি যে আপনার বাচ্চা সম্বন্ধে যে কমপ্লেনটা করছেন, ওরাও কিন্তু একই কথা বলবে যে আমার ছেলে মেয়েরা এরকম ছিল, আমার মেয়ে এরকম ছিল, ভীষণ একরোখা ছিল, ভীষণ জেদি ছিল, এই একই কথা বলবে। আমি বরঞ্চ একটা কথা বলতে পারি যে আজকালকার বাচ্চাদের মধ্যে সহবত জিনিসটা কিন্তু যথেষ্টই আছে, না হলে তারা কিন্তু, আমি অন্তত এটা এক্সপিরিয়েন্স করেছি, আমার ছেলের যেই বন্ধুরা তারা আমার সাথে যেখানেই দেখা হোক, আমি বলছি ওয়াশিংটনের কথা, ইন্ডিয়ার কথাও বলছি না, ওয়াশিংটনের মতন জায়গায়, আমেরিকাতে, যেখানে লোকেদের ধারণা যে ওখানে নাকি কোনো কালচারই নেই, ভীষণ ফাস্ট লাইফ, ছেলে মেয়েরা কেউ কাউকে গ্রাহ্য করে না, সেখানে কিন্তু আমার ছেলের বন্ধুরা আমার সাথে দেখা হলে আমাকে কাকিমা বলে সম্বোধন করে পায়ে হাত দিয়ে প্রণাম করে। আচ্ছা, ইয়েস, খুব ভালো তো। ইয়েস, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ। মানে আমরা যতটা শুনি তার থেকে কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, এই মুহূর্তে আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন? আপনি তো অনেক কিছু লেখালেখির মধ্যে দিয়ে সমাজের কাছে অনেক কিছু তুলে ধরেছেন, তা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে আড্ডা জংশনে বসে সমাজকে কি বার্তা দিতে চাইছেন? না, আমি এটাই বলতে চাইছি যে বিফোর ইউ স্টার্ট কমপ্লেনিং অ্যাবাউট ইউর চাইল্ড,
আগে বাচ্চাটাকে বুঝুন, বাচ্চার কি নিডস আছে সেটা বুঝুন, বাচ্চার সম্বন্ধে কমপ্লেন না করে এবং বাচ্চাকে অকারণে আপনারা ভীষণ কম্পিটিটিভ না করে দিয়ে না, বাচ্চার কি তারও তো কিছু তার নিডস মনের আছে, অবস্থাটা বোঝার দরকার আছে। তার প্রত্যেকটা বাচ্চা ফার্স্ট হতে পারে না, সে পড়াশোনায় ভালো না হতে পারে, সে হয়তো খুব ভালো খেলার দিকে হতে পারে, সে হয়তো খুব বড় আর্টিস্ট হতে পারে, সে হয়তো পরবর্তীকালে খুব বড় গায়ক হতে পারে। কিন্তু বাচ্চারা দেখবেন সবসময় একটা নিজের জগতের মধ্যে থাকতে ভালোবাসছে, মানে কোনো কিছু বাবা মার সাথে শেয়ার করছে না, মানে এটা কেন হচ্ছে? না, শেয়ার তো করবে না কেন, বাবা মা তো শেয়ার করাতে চায় না। আজকালকার দিনে আমি যেটা দেখছি, আমি বলছি আমার ছেলে যখন ছোট ছিল, আমি কিন্তু আমার ছেলেকে ছাড়া মানে আমি খুব সিনিয়র লেভেলে, কর্পোরেট লেভেলে আমি কাজ করতাম, কিন্তু আমার মনে পড়ে না যে আমি বা আমার হাজব্যান্ড আমার ছেলেকে ছাড়া কোনো কিছু মনে হয়নি কখনো যে ওটা আমি বেশি এনজয় করছি, ঠিক আছে? এবং সব কিছু কথা, একটা বাচ্চাকে সব সত্যি কথা বলা দরকার, ওর সঙ্গে শুয়ে বসে ওর সাথে ভালো ভালো গল্পের বই পড়া দরকার, বড় বড় যারা মনীষীরা আছে মনীষীদের বই পড়া দরকার, যাতে ওরা অটোমেটিক্যালি গল্প ছলে ওরা শিখবে। আরেকটাও যেটা দেখেছি, এখনকার দিনে মা-বাবারা যে কমপ্লেন করছেন, ওরা নিজেরা, আপনি বলুন তো বাবা মারা বাচ্চাদের কতটা টাইম দেন? তারা তো নিজেরা তো সেলফোন নিয়ে বসে আছেন। হ্যাঁ, এখন তো এটাও ঠিক যে বাবা মারা ওয়ার্কিং, দুজনেই ওয়ার্কিং থাকছে। আমিও ওয়ার্কিং ছিলাম, আমার হাজব্যান্ডও ওয়ার্কিং ছিল, কিন্তু দ্যাট ডাজন্ট মিন এনিথিং। আমার মাথায় থাকতে হবে যে আমার বাচ্চা ইজ মাই টপ প্রায়োরিটি, আই উইল গিভ হিম দ্য কোয়ালিটি টাইম। সেখানে আমরা অফিস থেকে ফিরে এসে আমি একটা ফোন নিয়ে বসে পড়লাম, আমার হাজব্যান্ড একটা ফোন নিয়ে বসে পড়লো, ছেলের হাতেও একটা নোটপ্যাড ধরিয়ে দিলাম, দেন হোয়াট ইউ এক্সপেক্ট? কি এক্সপেক্ট করেন আপনি? আমি এরকমও শুনেছি, আমি একটু সরি ইন্টারাপ্ট করছি, একটা ঘটনা বলছি আপনাকে, এই ইন্ডিয়ার ঘটনা শুনবো দিন। তার আগে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। ফিরে আসছি বিরতির পর। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর আড্ডা জংশনে আজকে পেয়েছি আমাদের মধ্যে একজন গুণী মানুষকে, যিনি কথায় আমাদেরকে মুগ্ধ করে রেখেছেন, পদ্মিনী দত্ত শর্মা। ওনার কথা চলছিল, বিরতির পর ফিরে আসবো সেই কথার রেস ধরে। হ্যাঁ দিদি, ফিরে আসি আপনার কাছে। হ্যাঁ, তো আমি হায়দ্রাবাদ টু কলকাতা ট্রেনে ট্রাভেল করছিলাম, তো আমার মনে হলো যে আমার প্লেনে ট্রাভেল করতে ইচ্ছে করছে না, আমি ট্রেনে একটু ইন্ডিয়াটা দেখতে দেখতে আমি ট্রাভেল করব। তো আমার পাশে একটি মেয়ে বসেছিল এবং তার দিদা বসেছিল। সেই দিদা আমাকে বললো যে আপনি যেহেতু আপনি কাউন্সিলর, আপনি আমার নাতনির সঙ্গে একটু কথা বলুন। সেই নাতনি অপূর্ব সুন্দরী, ক্লাস 9-এ পড়ে মেয়েটি, 15 বছর বয়স, অপূর্ব সুন্দরী দেখতে। সে আমাকে বললো, আন্টি জানো, প্রত্যেক দিন আমার যে হোম টিউটর আসে সে আমাকে মলেস্ট করে, প্রত্যেক দিন সে আমাকে মলেস্ট করে, আমার ছোট বোনও সেটা জানে, এবং আমি কান্নাকাটি যাই করি তখন আমাকে প্রচণ্ড ফিজিক্যালি অ্যাবিউজ করে, টর্চার করে, পড়া দেখায় না। আমি মাকে অনেকবার বলেছি, কিন্তু আমার মা এই কথাগুলো ট্রাস্ট করে না। আমার মা বলছে তুই আসলে পড়তে চাস না, তাই তুই এই জিনিসটা করছিস, তুমি আন্টি আমার মার সাথে একটু কথা বলো। দেখুন, বাচ্চাকে যদি আপনি ট্রাস্ট করতে না পারেন, তাহলে বাচ্চার কাছ থেকে আপনি ভালোবাসা তো এক্সপেক্ট করতে পারেন না। দ্য বেসিক জিনিস হচ্ছে একটা যে কোনো রিলেশনশিপে, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হোক কি বন্ধুর মধ্যেই হোক, দুই বন্ধুর মধ্যে হোক কি বাবা মার সন্তানের মতো, বেসিক কি জিনিস, ফ্যাক্টরটা কি কাজ করে? ট্রাস্ট, বিশ্বাস। সেটাই যদি না থাকে তাহলে তো লাভ নেই। আমি ওর মার সাথে কথা বললাম, মাও একই কথা বলছে যে না না ও বাজে কথা বলছে, আসলে পড়াশোনার কোনো মন নেই, উনি ভীষণ ভালো ভদ্রলোক, পুরো বাজে কথা বলছে। ঠিক আছে, এ হয়ে গেল। আমি হায়দ্রাবাদে চলে এলাম। দিন 10 পরে আমি ওদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিলাম মেয়েটার সাথে মাঝে মাঝে কথা বলবো বলে। দিন 10 পরে ওর দিদা আমাকে ফোন করে বলল যে আর আপনি সুক্তার সাথে কথা বলতে কোনোদিন পারবেন না, শি হ্যাজ এন্ডেড হার লাইফ। কেন, ও আর নিতে পারছিল না, ওকে এত বেশি, মানে ওই ভদ্রলোক এত বেশি টর্চার করছিল, এত বেশি ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করছিল। তখন আপনি যখন জানলেন, মানে আমাকে জিজ্ঞেস করছি পরবর্তী কথাগুলো চলে আসে, তো মা সেটা তখন বিশ্বাস করলো না? না না, মা সেটা মা বললো আসলে ওর পড়াশোনাতেই কোনো মন নেই। আমরা পরবর্তীকালে জানলাম, কারণ আমি কোনো কিছু জিনিসই মানে একটা শেষ না দেখে ছাড়ি না, তো আমি পরবর্তীকালে এটা লোকজন পাঠিয়ে আমি জানলাম যে অ্যাকচুয়ালি ভদ্রমহিলা ওই টিউটরের সাথে ইনভলভ ছিলেন।
তো সেই কারণে উনি ওনার কোনো দোষ দেখেননি, তো নিজের সন্তানের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে উনি ও পড়তে ভালোবাসে না, পড়াশোনা। তো একটা মা তার সন্তানকেই ট্রাস্ট করতে পারছে না এবং তাকে মৃত্যুর মুখে অবধি ঠেলে দিচ্ছে, সেখানে আপনারা কি করে এক্সপেক্ট করেন যে বাচ্চারা আপনাদের কথা শুনবে, বাচ্চারা আপনাদের ভালোবাসবে? এটা তো সম্ভব নয়। এই যে বাচ্চাদের ভেতরে একটা আত্মহত্যা করার প্রবণতা বেড়ে গেছে, বা খুব জেদ ধরে বসে থাকে এই জিনিসটা দিতেই হবে, না দিলে আমি সুইসাইড করবো, একদম। মানে এটা আপনি কেন মনে করছেন? না না, জেদ তো ধরবেই, কেন আপনি তো ছোটবেলা থেকে সেইভাবেই অভ্যেস করেছেন। আপনি তো আপনার একমাত্র সন্তান, সে যখন আপনার কাছ থেকে কর্নেটো চাইছে আপনি তাকে কর্নেটো দিচ্ছেন, এবং আপনি বলছেন কি যে ঘরের দরজা বন্ধ করে খাস যাতে তোর দিদি, মানে ধরুন একটা জয়েন্ট ফ্যামিলি, ধরো জ্যাঠার মেয়ে, তার হয়তো সেই সঙ্গতি নেই, তখন আপনি তাকে, বাচ্চাকে কি শেখাচ্ছেন? তোকে কর্নেটো কিনে দিচ্ছি কিন্তু ঘরের দরজা আটকে খাস। সেটা আমার নিজের দেখা, আমার নিজের দেখা। আমার ছেলের সামনে বলা হয়েছে যে পটেটো চিপসটা তোকে কিনে দিচ্ছি, তুই ঘরের দরজা বন্ধ করে খা। তাহলে এটা কি শেখাচ্ছেন? স্বার্থপরতা। তা আপনি তো বাচ্চাকে স্বার্থপরতা শেখাচ্ছেন, এবং আপনি কি করছেন? আপনি ওয়ান আপম্যানশিপ লোকের কাছে দেখানোর জন্য আপনি কিন্তু বাচ্চাকে, ওইটুকু বাচ্চাকে আপনি নাইকির জুতো কিনে দিচ্ছেন, আপনি তাকে সবারই থেকে আলাদা করে আপনি তাকে মলে নিয়ে গিয়ে কিনে দিচ্ছেন। তখন বাচ্চা ছোট, আপনি মনে করছেন এখন আমি অ্যাফোর্ড করতে পারি, তো বাচ্চা কিন্তু ওই হ্যাবিটটা নিয়ে গ্রো করেছে। তারপরে ও যদি বলে যে একটা ক্লাস 9-এর ছেলে যদি বলে যে আমাকে আইফোন কিনে দিতে হবে, অবশ্যই দিতে হবে, কারণ আপনি সেটা করেছেন, আপনি সেটা করছেন, ও দেখছে। এবং ও তো বলছে, আমি যখন ওকে জিজ্ঞেস করছি যে তুমি তোমার মার কাছ থেকে তুমি আইফোন চাইছো, তোমার মা তো একটা সাধারণ চাকরি করে, কোথার থেকে পারবে? তখন বলছে মা কোথার থেকে পারবে সেটা তো আমার জানার দরকার নেই, সেটা তো আমি জানবো না। তোমার কি মনে হয় আন্টি আমার মা খুব অনেস্ট ওয়েতে উপার্জন করে? মোটেই করে না। তো এইরকম ধরনের ল্যাঙ্গুয়েজ মানে কিরকম বাচ্চা, মানে 5-6 বছর 7 বছর ক্লাস 9-এর বাচ্চা, ক্লাস 9-এর? আচ্ছা, ক্লাস 9-এর বাচ্চা। তখনই বাচ্চারা বুঝে যাচ্ছেন বাবা মার অনেস্টি ডিসঅনেস্টি। না, বলছে যে তো আপনি কি, তুমি কি মনে করো আন্টি যে আমার মা কি অনেস্ট ওয়েতে উপার্জন করছে? আমার মার যা স্যালারি আর আমার মা যা স্ট্যান্ডার্ড অফ লাইফ বা স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা কিন্তু ফার এক্সিডস দ্যাট। তো সেখানে আমি যদি একটা আইফোন চাই তো অন্যায় কিছু নেই, বিকজ আমার সব বন্ধুদেরই আইফোন আছে। ঠিক আছে, আরেকটা ঘটনা বলি জাস্ট ছোট্ট করে, টাইম হয়ে আসছে আমাদের। সেটা হচ্ছে আমি ভীষণভাবে ওল্ড এজ হোমগুলো ভিজিট করি। ওল্ড এজ হোমে যখন আমি ভিজিট করেছি, একটা আন্টি, সে আমাকে ভীষণ ভালোবাসে, আমি গেলি আমাকে বলে তুই থেপটি নিয়ে আয়, কফি নিয়ে আয়, আনিস নি কেন, খাইয়ে দে। তখন একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি তো এত ভালো গো, মানে তোমাকে তো আমার পুরো আমার মার মতনই মনে হয়, তো তুমি নিজের বাড়ি ছেড়ে এখানে কি নিজের ইচ্ছে এসছো? বললো না না, নিজের ইচ্ছে কেন আসবো, আমার ছেলে আমাকে এখানে রেখে গেছে। বললাম কেন, তোমাদের কি অভাবের সংসার? বললো না না, আমার ছেলে তো ডিরেক্টর একটা গভর্নমেন্ট সংস্থা। তো কি করে তুমি এখানে চলে এলে? না, আমার ছেলে আমাকে বললো যে মা আমাকে ডেপুটেশনের জন্য দিল্লিতে যেতে হবে, 2 বছর থাকবো, তারপর তোমাকে নিয়ে আসবো। তো তারপরে তো আমাকে আর নিয়ে গেল না, আমি এখানেই আছি। তুমি বাড়ি যেতে চাও? বললো হ্যাঁ যেতে চাই। ছেলেকে কল করলাম, আমি হিউম্যান রাইটসের সাথে যেহেতু ইনভলভ, আমার একটা আলাদা পাওয়ার আছে, আমি ওকে কল করলাম, ছেলেকে, ডিরেক্টর। সে বললো আপনি কে, আপনি ডাকলেই কি আমাকে যেতে হবে? অবশ্যই আসতে হবে, ভদ্রভাবে, না এলে পুলিশ দিয়ে ডেকে বানাবো আমি, আপনি আসবেন, আপনার মা সাফার করছে। ভদ্রলোক এলেন, 6 ফিট হাইট, ভীষণ পলিশড, খুব অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র। ওনার মা যা ডিসক্রিপশন দিয়েছে একদম মেলে না। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে দিদি, ফার্স্ট কথা উনি আমাকে অ্যাড্রেস করলেন দিদি। দিদি, আপনাকে আমার মা এই প্রশ্নের উত্তরটা অলরেডি দিয়ে দেননি? এটা তো মার দিয়ে দেওয়া উচিত ছিল, মা দিয়ে এখানে কেন? বললাম কেন, আপনার বউয়ের সাথে ঝামেলা? না না না, বউয়ের সাথে কোনো ঝামেলা না। আমি যখন খুব ছোট ছিলাম না দিদি, তখন আমার অন্ধকারে খুব ভয় লাগতো, আমার মনে হতো অন্ধকার আমার ভেতরে চলে আসছে। আমি কিন্তু খুব কোয়াইট চাইল্ড ছিলাম, আমি কিন্তু কোনো কমপ্লেন করার কখনো স্কোপ দিইনি। আমি বলতাম তোমাদের কাছে নিয়ে শোও না আমাকে, কিন্তু আমার বাবা মা আমাকে একটা ঘরে শুতে দিত আলাদা করে। আমি রাতের পর রাত জেগে থাকতাম, তাহলে কি হতো, আমি সকালে উঠে আমি স্কুলে যেতে পারতাম না, তাই জন্য বাবার কাছে মার খেতাম, মার কাছে মার খেতাম, এইভাবে স্কুল চললো। তারপরে হঠাৎ করে একদিন আমাকে বলা হলো আমাকে বেড়াতে নিয়ে যাওয়া হবে দার্জিলিং, ওখানে গিয়ে আমাকে হোস্টেলে রেখে দেওয়া হলো। আমি কিন্তু হোস্টেলে রাখার মতন আমি মনে করি এটা একটা পানিশমেন্ট। আমাকে কেন হোস্টেল দেওয়া হলো, যখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, তখন আমার মা আমাকে বললো যে তুমি মানুষ হবে, তুমি যদি অনেক লোকের সাথে থাকো, স্টুডেন্টসদের সঙ্গে থাকো, প্রকৃত মানুষ হবে না, না তোমার সোশ্যাল লাইফ অনেক স্ট্রং হবে, তোমার নেটওয়ার্কিং ভালো হবে, তুমি এখানে থাকো। তো আমি তো একই জিনিস আমার মার জন্য করেছি,
মানে বাবা, ওই যে বললাম প্রথমেই কথাটা, চ্যারিটি বিগিনস ফ্রম হোম, যেমন আমিও কিছুটা, দিদি কথা বলছেন বলতে বলতে ভাবছি বৃদ্ধাশ্রমে মাকে আজকে পাঠানো হচ্ছে, তো কোনো একদিন মা হয়তো জ্ঞানত বা অজ্ঞানত মানে অবস্থায় তাকে স্বার্থপরতা শিখিয়েছিল। আমি একটা ঘটনা শুনেছিলাম, টিফিন খেতে দিয়ে বলছে এই কাউকে দিবি না কিন্তু তুই খাবি, তুই খাবি। এবার সেটা ভবিষ্যতে এরকম কিন্তু আরো প্রচুর এক্সাম্পলস আছে আমার কাছে, এবং অনেক। রিয়েল লাইফ এক্সাম্পল। সত্যি তাই, যে আজকাল যে বাবা মারা সমানে কমপ্লেন করছে যে ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না, কথা এই কারণেই শোনে না কারণ আপনাদের ছেলেমেয়েরা আপনাদের একেবারেই রেসপেক্ট করে না। এটা ভাবার কোনো কারণ নেই যে যেহেতু ওরা বাচ্চা, ওরা কিছু বোঝে না, ওরা সব কিছু অবজার্ভ করছে, ওরা সব কিছু বোঝে। চাইল্ড অ্যাবিউজ বলতে আপনি কি বোঝেন? চাইল্ড অ্যাবিউস মানে চাইল্ডকে তো আমি তো এরকম দেখেছি, দেখুন এইখানেই একমাত্র আমি দেখেছি যে বাচ্চা কথা না শুনলে মা বাবা তার গায়ে হাত তোলে। আমার মনে হয় এটা, দিস ইজ নট এ জঙ্গল রাজ। আই মিন ইউ ক্যানট অ্যাবিউজ, ইউ ক্যানট ফিজিক্যালি। আমি তো ভাবতেই পারি না ইউএসএ তে মতন জায়গাতে বাচ্চাকে এরকম করে অ্যাবিউজ করলে সঙ্গে সঙ্গে 911 কল করে দেবে পুলিশকে। আপনি মারতে পারেন না, মানে বাচ্চা, ওখানকার পুলিশরা এসে বলবে যে তোর যখন এতই হাত নিষ্পিস করছে তাহলে আমার সাথে কুস্তি কর, ওর উপরে কেন, ওয়াই দ্যাট? এটা তো অ্যাবিউসই হলো। বাচ্চাকে আপনারা খেতে দিচ্ছেন না, বাচ্চা কেন 100-এ 100 পায়নি ম্যাথসে, তাকে আপনারা দরজা আটকে রেখে দিচ্ছেন, তাকে সেদিন খেতে দিচ্ছে না, তোর এটা শাস্তি। বাচ্চাটা যদি 30 বছর পরে তো একই জিনিস করবে, সে তো আপনাকে শাস্তিটা দেবে, উইথ কম্পাউন্ডেড ইন্টারেস্ট দেবে। দিদি আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ওয়াশিংটনে থাকেন, তো আপনি ওই কান্ট্রিতে বাচ্চাদের সাথে, আপনি ইস্টার্ন কান্ট্রিদের বাচ্চাদের এই বেড়ে ওঠা বা এই যে জেদ বা মেন্টাল যে কন্ডিশন, আপনি কিভাবে কম্পেয়ার করবেন বা কি বুঝতে পারছেন? দেখুন, কম্পেয়ার যদি করি, আসল কথা হচ্ছে একটা কথা এখানে ভীষণভাবে বলা দরকার, জানি না এটা এখানকার মানুষ কিভাবে নেবেন। এখানে আমি দেখেছি যে যা কিছু ঘটনা যেগুলো আসছে সেগুলো না মানে ভীষণভাবে মানে মশলা দিয়ে আসছে আর কি, স্পাইস অ্যাড করা হচ্ছে, মানে আদৌ কিন্তু ঘটনাটা এরকম নয়। যেটা ঘটনা মানে এখানে এসে শুনি যে ওয়েস্টার্ন কালচারে, সেটা ইউএস হোক বা ইউরোপিয়ান কালচারে, তারা পেরেন্টসরা নাকি বাচ্চাদের নিয়ে কেয়ার করে না, তাদেরকে ছেড়ে দেয়, তাদের 18 বছর পর তাদেরকে আলাদা করে দেয়। মানে আমি এটা টোটাল একটা মিথ। ওরা বাচ্চাকে কোনোদিন গায়েই হাত দেয় না। ওরা এখানে তো আমি প্রচুর মাকে আপনাকে নাম ঠিকানা দিয়ে দেব, তারা কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করে না। এখানকার মারা এরকমই মা, তারা ফুর্তি করার পরে বাচ্চাটাকে ফেলে দেয়, নষ্ট করে দেয়, অ্যাবর্শন করে। ওখানে অ্যাবর্শন ইজ প্রহিবিটেড বাই ল, বাই চার্চ। ওখানে বাচ্চা ফুর্তি করে বাচ্চা নষ্ট করা যায় না। তাহলে কোন জায়গাকার কালচারটা বেটার আপনার মনে হয়? ওখানে বাচ্চাকে ওরা বুকে করে আগলে রাখে, যখন অফিসে যায় না এখানকার মতন বাচ্চাকে আয়ার কাছে দিয়ে যায় না, যাতে আয়া টর্চার করতে পারে। আয়াকে বলা হয় কথা না শুনলে দুঘা দিয়ে দেবে। ওখানকার মায়েরাই বাচ্চাদেরকে, ওখানকার মারা বাচ্চাকে নিয়ে অফিসে যায়, এবং দ্যাট ইজ অ্যালাউড, and breastfeeding is allowed in office. Okay. Yeah, so that is the culture, that is the reality. এখানে যেগুলো আসে গল্পগুলো, সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আজকে আমরা যে অতিথিকে আমাদের ভেতরে এই আড্ডা জংশনের অনুষ্ঠানে পেয়েছি, ইনি আমাদেরকে এমন কিছু তথ্য দিলেন। উনি একজন সমাজসেবিকা, বিশিষ্ট সমাজসেবিকা, থাকেন সুদূর ওয়াশিংটনে বেশিরভাগ সময়, কলকাতাতেও আসেন, এবং উনি বললেন উনি ভারতেও পরিভ্রমণই করেন একরকম সব কিছু দেখার জন্য, বোঝার জন্য। অনেক তথ্য পেলাম। বিশেষ করে আজকের অনুষ্ঠানটা ছিল বাচ্চাদের মানসিকতা নিয়ে। বাচ্চাদের মানসিকতা জেদি হচ্ছে, তার আত্মহত্যার প্রবণতা বাড়ছে, বা একা থাকতে চাইছে, কোনো কিছু কারোর সাথে, বিশেষ করে বাবা মার সাথে শেয়ার করতে চাইছে না। আমরা অনেক তথ্যই শুনলাম, দিদি অনেক কথাই বললেন, বাবা মাদের উদ্দেশ্যে বললেন। আশা রাখবো এই অনুষ্ঠানটি পর্দার ওপারে বসে যারা দেখছেন তারা অনেক কিছু বুঝতে পারলেন। অনুষ্ঠান এবং সময় শেষ হয়ে আসছে বলে আমরা অনুষ্ঠান শেষের পথে নিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানে পদ্মিনী দত্ত শর্মাকে অনেক ধন্যবাদ আসার জন্য। উনি যখনই কলকাতায় আসেন আমাদের এই চ্যানেলে এসে উপস্থিত হন, এবং পরবর্তী অনুষ্ঠানেও আসার জন্য আহ্বান জানিয়ে রাখলাম, কারণ সমাজকে আরো অনেক কিছু বার্তা উনি আরো দিতে চান। এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সেটা সম্ভব নয়। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হয়, যদি সময়ের মাঝে আমার বাধা। আমি তাই আপনাকে অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠানটাকে, আজকের দিনটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য আপনাকে সম্মাননা পত্র
দিদিকে আমাদের তরফ থেকে আড্ডা জাংশনের তরফ স্মারক। থেকে স্মারক দিচ্ছি। এটা সম্মানপত্র, মানপত্র আছে, দুটো ফুড কুপন। ফুড কুপন এবং রয়েছে কফি মগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা আছে একটা Medal। মেডেল, নতুন বছরের ক্যালেন্ডার। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার ম্যাডাম। হ্যাপি নিউ আসার জন্য অনেক ধন্যবাদ, Thank খুব you ভালো so much. লাগলো। 2025 আপনার আরো ভালো কাটুক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। সকলে you. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।